সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি সবাই ভালো আছো। আমি আজ নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ে ক্লাস শুরু করছি। আমি রনি স্যার। আজ তোমাদের সেট ও ফাংশন সম্পর্কে কিছু তথ্য জানাবো এবং ক্লাস এর উপরেই এই বিষয়বস্তুর উপরেই নিব। সেট মূলত জার্মানি গণিতবিদ জস ক্যান্টর 1845 সাল থেকে, তার জন্ম ছিল 1845 সাল, মৃত্যু হয়েছিল 1918 সাল। এই ভিতরে সেট তত্ত্বর ধারণা দেন। সেট আসলে তিনি তথ্য সম্পর্কে ধারণা দিয়েছিলেন, কিন্তু সেটের ব্যাখ্যা পরবর্তী গণিতবিদগণ আস্তে আস্তে পূর্ণ রূপ ধারণ করেছিলেন বা বর্ণনা করেছিলেন। সেট সংজ্ঞাটা এরকম যে বাস্তব জগৎ বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। আমি যেমন বলছি যে আমি বাজারে গেলাম, যাওয়ার পর আমার বাজারে লবণ, হলুদ, তেল, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আনতে বলা হলো। আমি প্রত্যেকটা দোকানদারকে বলার সাথে সাথে আলাদা আলাদা প্যাক করে দিল। দেওয়ার পরে ওটাকে আমরা একটা ব্যাগের ভিতরে দোকানদার দিল, সেটা ধরে নিয়ে আসলাম। ওই যে জিনিসগুলো আলাদা আলাদাভাবে করে একটা প্যাকে দিল, ওই প্যাকেটটাই হচ্ছে সেট। অর্থাৎ দেখা যাচ্ছে বিভিন্ন জিনিস বা বস্তুর সমন্বয় অর্থাৎ সংগ্রহ সুসংজ্ঞায়িতভাবে আমরা নিয়ে আসলাম। অর্থাৎ একটা আরেকটার সাথে কি হলো না, যে মিশে গেল না, এই জন্য এটাকে সেট বলা হয়। যেমন আমি আরেকটা কথা বলি যে 9 ক্লাসের ভিতরে কিন্তু অনেক স্টুডেন্ট অর্থাৎ ছাত্রছাত্রী সব থাকে। এই 9 ক্লাস বলতে গেলে ওই ছাত্রছাত্রীদেরকে বোঝানো হবে, ওই একটা সেট। আবার নবম শ্রেণীর বই যদি আমি আনতে যাই, তাহলে কিন্তু আমার ওখানে নবম শ্রেণীর প্রত্যেকটা বই কিন্তু আসবে এবং ওইটাকে নবম শ্রেণীর বইয়ের সেট বলা হবে। এখন এই যে সুসংজ্ঞায়িত সংগ্রহ বা সমাবেশ কে আমরা সেট বলে থাকি। যেমন আমি এখানে বলছি সেটকে আমরা বড় হাতের ক্যাপিটাল লিটার দ্বারা প্রকাশ করে থাকি। বড় হাতের অক্ষর যেটা যেমন এ কিন্তু এই সেটকে প্রকাশ করা হয়। সেট এখানে এ সমান সমান মনে করা থাকলো 1 2 3, অর্থাৎ এখানে স্বাভাবিক সংখ্যাগুলো। সেটকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা কি করি, আবদ্ধ করি। এবং একাধিক উপাদান যখন থাকবে তখন আমরা কি করব, যে কমা দিয়ে এটাকে আলাদা করা হবে। এখন যদি আমি এখানে বি সমান সমান লিখি যে এক্স ওয়াই জেড, বি দেখো এখানে এই বড় ক্যাপিটাল লেটার, এটা সেটের প্রকাশের প্রতীক। আর এখানে যে উপাদানগুলো আছে এক্স ওয়াই জেড, এগুলো আছে ছোট হাতের এবং এতে প্রত্যেকটা কমা দিয়ে কিন্তু আমি উপাদানগুলো আলাদা করছি এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করছি। তাহলে এখানে বোঝা যায় কি, যে সেটের বৈশিষ্ট্য কিন্তু দুইটা। একটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করতে হবে, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কমা দিয়ে এটাকে পৃথক করতে হবে। একাধিক উপাদান থাকলে, যদি একটা উপাদান থাকে, যেমন আমি এখানে লিখে সি সমান সমান দেখো 12, এখানে কিন্তু কোনো আর উপাদান নাই, সুতরাং আমার এখানে শুধু 12, এখানে কোনো কমা দিয়ে আমি আলাদা করলাম না এই উপাদানগুলো একটা থাকার কারণে। কিন্তু সেকেন্ড ব্র্যাকেটটা অফকোর্স দিতে হবে। তবে আমি এখানে একটা কথা সবসময় বলি যে আমাদের এই দুটো সেটের বৈশিষ্ট্য যদি না থাকে, তাহলে সেই সেটটাকে আমরা পঙ্গু সেট বলে থাকি, অর্থাৎ দেখা যাচ্ছে সেটটা কমপ্লিট হলো না। সুপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, তোমরা এই সেট প্রকাশের দুটো পদ্ধতি আছে। সেট প্রকাশের দুটো পদ্ধতি আছে। প্রথম পদ্ধতিটার নাম হচ্ছে সেট গঠন তালিকা পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। আমি এখানে সেট তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতি একটা উদাহরণের মাধ্যমে বোঝাই থাকি। যেমন দেখো যে আমরা এখানে লিখলাম যে এ সমান সমান 2 3 5 7, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন এ সমান সমান 2 3 5 7, এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কত থেকে, 10 থেকে ছোট, আর এখানে 2 থেকে বড় বা 2 এর সমান। এই সেটগুলোকে যদি আমরা এইভাবে যদি সুনির্দিষ্টভাবে উপাদানগুলো আমরা নির্ধারণ করতে পারি, সেটাকে কি বলবো আমরা, সেট তালিকা পদ্ধতি। যে সেটের
উপাদানগুলো সুনির্দিষ্ট থাকবে, সেই সেটকে আমরা সেট তালিকা পদ্ধতি বলে থাকি। এই পদ্ধতি থেকে যখন আমরা গঠন পদ্ধতিতে যাব, দেখো আমরা এখানে a সমান সমান লিখব এরকম, যে কোনো একটা চলক নেব। এখানে চলকটা মনে করো x নিতে পারি, y নিতে পারি, z নিতে পারি, যে যেটা নিতে পারো কোনো সমস্যা নাই। এখানে এই আমরা এখানে দিলাম কি যে জেনো চিহ্ন, অর্থাৎ ইংলিশে বলা হয় সাজ দ্যাট, আর আমরা বাংলায় বলি এটা জেনো, x জেনো, x জেনো x। এখানে কিন্তু এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা, এই x টা দিয়ে একটা কমা দিতে হবে, যেহেতু চলকটা আমরা x নিয়েছি, এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা, এখানে লিখলাম স্বাভাবিক সংখ্যা। এবং এখানে দেখো 2 থেকে কিন্তু বলেছিলাম বড়, আবার 2 এর সমান, তাহলে 2 লেস দ্যান ইকুয়াল x লেস দ্যান ইকুয়াল 10। লেস দ্যান ইকুয়াল হবে না কিন্তু, কারণ 10 থেকে এখানে ছোট, এই জন্য। যদি আমি এখানে 7 দিতাম তাহলে লেস দ্যান ইকুয়াল দিয়ে দিতাম, কিন্তু আমি তো 7 দেইনি, আমি দিয়েছি 10। 10 এর ভিতরে 1 থেকে 10 এর ভিতরে মৌলিক স্বাভাবিক সংখ্যাগুলো, তাহলে এখানে মৌলিক স্বাভাবিক সংখ্যা, এই মৌলিক কথাটা কিন্তু এখানে উল্লেখ হয়নি, আমি এখন উল্লেখ করে দিচ্ছি মৌলিক স্বাভাবিক সংখ্যা। মৌলিক স্বাভাবিক সংখ্যা এবং 2 লেস দ্যান ইকুয়াল x লেস দ্যান 10। এই হচ্ছে সেট তালিকা পদ্ধতি, উপরেরটা, নিচেরটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। একটা দিয়ে দুটোর উদাহরণ আমরা দিতে পারি। সুপ্রিয় ছাত্রছাত্রী, এই হচ্ছে সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি। এরপরে আছে ভেন চিত্র। ভেন চিত্র জিনিসটা হচ্ছে, আমরা জানি জন ভেন 1834 সাল থেকে শুরু করে 1938 সালের ভিতরে এই সেট আবিষ্কার করেছিলেন, এবং এটা বিভিন্ন চিত্রের মাধ্যমে, আয়তকার, বৃত্তকার বা ত্রিভুজাকার চিত্রের মাধ্যমে এই সেট প্রথম প্রকাশ করছিলেন। তাই তার নাম অনুসারে এই সেটের নাম দেওয়া ছিল ভেন চিত্র। জন ভেন, ইনি ছিলেন বেলজিয়ামের গণিতবিদ। এখন এই যেমন হচ্ছে দেখা যাচ্ছে, আমরা এখানে লিখছি a সমান সমান 2,3, b সমান সমান 3,4। এইটাকে যখন আমরা ভেন চিত্রের সাহায্যে প্রকাশ করব, তখন আমরা কি করব, দুটো বৃত্ত নিলাম। প্রথম হচ্ছে এটা হচ্ছে a, আর আরেকটা বৃত্ত নিলাম, এখানে নিলাম b। এখন এখানে দেখো a সমান সমান ছিল 2, আর 3 কিন্তু কমন ছিল, এই 3টা মধ্যখানে হবে, আর এখানে হবে 2, এখানে হবে 4। এটাকে আয়তক্ষেত্র দ্বারা আমাদের আবদ্ধ করে দিতে হয়। এটা হচ্ছে ভেন চিত্র, এখানে আমি লিখে দিলাম ভেন চিত্র। জন ভেন এইভাবে প্রকাশ করছিলেন এই সেটকে, যে আয়তকার ক্ষেত্র এবং বৃত্ত ক্ষেত্র। আবার যদি ত্রিভুজ ক্ষেত্র দিয়ে দেই তবুও কিন্তু হবে। এই জন্য জন ভেন সর্বপ্রথম এই ভেন চিত্র আবিষ্কার করেন, তার নাম অনুসারে এই চিত্রকে বলা হয়েছিল ভেন চিত্র। এরপরে দেখো, আমরা আজকে আর বেশি দূরে যাব না, আমরা তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতি এই দুটো নিয়ে একটু বেশি আলোচনা করব, কারণ অনেক সময় তোমাদের এই অবজেক্টিভে আসে যে এই সেটকে তালিকা পদ্ধতির প্রকাশ করো, কত হবে, মানটা দিতে হয়, দিয়ে দেয়। যেমন দেখো এখানে আমরা একটা কথা বলছি a সমান 2,3,7, এগুলো কিন্তু মৌলিক স্বাভাবিক সংখ্যা এবং 2 থেকে বড়, আবার সমান, আবার 10 থেকে এটা কি ছিল, ছোট। সুতরাং আমরা এইভাবে যদি থাকে গঠন পদ্ধতিতে, তাহলে তালিকা পদ্ধতি প্রকাশ করতে গেলে এইভাবে করতে হবে। কিন্তু কিভাবে করতে হবে সেই সম্পর্কে আমরা এখন একটু আলোচনা করব। যেমন দেওয়া থাকলো a সমান সমান x belongs in zeno, x belongs to x belongs in zeno, x 1 less than দিলাম এখানে, less than equal x less than equal to 7। তাহলে এখানে একটা কথা কিন্তু লেখা হয়নি, সেটা হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা যদি না লিখি কিন্তু এই সেটটা আমাদের পূর্ণ হবে না, এই জন্য লিখে দিতে হবে x বিজোড়। এই কথাটা কিন্তু লিখে নিতে হবে, কারণ কি আমরা দেখাই দেই যে কোনগুলো ভুল আছে কোনগুলো ভুল নাই। বিজোড় সংখ্যা এবং এখানে 1 less than equal x less than equal 7। তাহলে আমরা এখানে দেখো 1 থেকে x কিন্তু বড় আবার সমান,
7 থেকে x ছোট আবার সমান। তাহলে এইটা যখন আমরা দেখবো যে a সমান সমান, সরাসরি কিন্তু আমরা লিখতে পারি বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা কোনগুলো? এখানে আমরা লিখতে পারি যে x এর মান হবে বিজোড় সংখ্যা যা 1 থেকে বড় বা সমান এবং 7 থেকে ছোট বা সমান। তাহলে অতএব a সমান সমান 1 থেকে ছোট বড়, তাহলে 1 থেকে বড় মানে 1, আবার 1 এর কিন্তু সমান আছে, তাহলে 1 দিব, এবার তারপরে কত দিব 3, তারপরে নেব কত বিজোড় সংখ্যাগুলো নেব 5, তারপরে 7, 1 3 5 7। এই হচ্ছে আমাদের এখানে x belongs to n, n কিন্তু স্বাভাবিক সংখ্যা, nটা কি স্বাভাবিক সংখ্যা, তাহলে x বিজোড় সংখ্যা বলা হয়েছে। তাই বিজোড়গুলো কত 1 3 5 7, কারণ আমরা এখানে বলে দিছি x এর মান হবে বিজোড় সংখ্যা যা 1 থেকে বড় বা সমান এবং 7 থেকে ছোট বা সমান। এই জন্য আমাদের এখানে 1 3 5 7 আসলো। যদি এইখানে সাপোজ মনে করো যে a সমান সমান দেয়া থাকতো এরকম x belongs n, যেন এখানে x জোড় সংখ্যা এবং 2 less than equal x less than equal 8, বা এখানে লেস দ্যান দিল না, তখন আমাদের এখানে দেখো x এর মানগুলো হবে জোড় সংখ্যা যা 2 থেকে বড় বা 2 এর সমান, 8 থেকে ছোট। তাহলে এখানে সেই ক্ষেত্রে a সমান সমান আসতো যে 2 4 6। এখানে কিন্তু 8 আমরা নিতে পারতাম না, কারণ 8টা আমাদের কি বলা হয়েছে সমান বলা হয়নি, কারণ এখানে সমান সমান চিহ্ন নাই, যার কারণে আমাদের এটা নেওয়া যাবে না। এইভাবে আমরা যদি অবজেক্টিভ গুলো জানি, অর্থাৎ দেখা গেল কি এর মানটা যদি আমরা জানি, n এর মানটা জানি, x এর মান বিজোড় সংখ্যা, সেটা যদি আমরা এখানে উপস্থাপন করতে পারি, তাহলে আমাদের এই সেটটা পূর্ণতা লাভ করবে। আবার b সমান সমান a সমান সমান দেখো x belongs n, যেন x জোড় সংখ্যা এবং 2 less than equal x less than 8। এখানে কিন্তু বলা হয়েছে 2 কিন্তু x এর মানটা বড় হবে আবার সমান হবে, 8 এর থেকে x এর মানটা হবে ছোট, তাই এখানে 2 4 6, এখানে কিন্তু 8 নেওয়া হলো না। এই হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতির প্রকাশের নিয়ম। এখন আমরা যদি তালিকা পদ্ধতি দেয়া থাকে, সেক্ষেত্রে আমরা গঠন পদ্ধতিতে কিভাবে যাব? যেমন দেখা যাচ্ছে আমাদের দেয়া থাকবে a সমান সমান 3 5 1 3 5 7, এইটা দেয়া থাকলো, তখন আমরা লিখে নিলাম এখানে x এর মান হবে বিজোড় সংখ্যা যা 1 থেকে বড় বা সমান এবং 7 থেকে ছোট বা সমান। অতএব a সমান x belongs n, জন্য x বিজোড় সংখ্যা এবং 1 মানে এইটা থেকে আমরা পিছন দিকে যাব, অর্থাৎ বিপরীত দিকে যাব। আবার এখানে যদি এটা দেয়া থাকে, অর্থাৎ a সমান সমান 2 4 7 যদি 6 দেয়া থাকে, তাহলে এর থেকে যখন আমরা গঠন পদ্ধতিতে যাব, তখন a সমান সমান আমরা এরকম লিখব x belongs n, যেন x জোড় সংখ্যা এবং 2 less than equal x less than 7 8। এখানে কথা হচ্ছে 6 কিন্তু আমরা লিখছি এই জন্য যে 8 থেকে কিন্তু এই 6 ছোট, এখানে এই জন্য সমান সমান দিলাম না। যদি আমরা এখানে 6 দিতাম তাহলে সমান সমান দেয়া যেত, কিন্তু বিষয় হচ্ছে যে কি 8 থেকে আমরা এখানে যে কথাটা লিখব সেটা কিন্তু 8 থেকে ছোট লিখছি, এই জন্য 2 4 6 দিলাম। ক্লিয়ার? এরপরে দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকগুলো সেটের ক্ষেত্রে আমরা দেখছি এই গঠন পদ্ধতি দেয়া থাকলে আমাদের এই তালিকা পদ্ধতিতে কিছু আসে না। যেমন দেখো এখানে 1 দেয়া থাকলো 1 less than x less than, এখানে দেয়া থাকলো কত 2, এই 2 দেয়া থাকলো বা 3 দেয়া থাকলো এখানে। এখন এই ক্ষেত্রে যদি আমরা লিখি যে x এর মান বিজোড় সংখ্যা যা 1 থেকে বড়, এই সমান কিন্তু কথাটা এখন আর লেখা যাবে না, এই সমান লেখা যাবে না, এবং 3 থেকে ছোট আর এই বা সমান কথাটা লেখা যাবে না। তাহলে আমি লিখব কি বড় এবং 3 থেকে ছোট।
তাহলে এই ক্ষেত্রে দেখো 1 থেকে বড় x এর মান আর 3 থেকে ছোট, আবার সেটা কি হবে বিজোড় সংখ্যা। তাহলে x এর মান হবে বিজোড় সংখ্যা যা 1 থেকে বড় বা 3 থেকে ছোট। এই ক্ষেত্রে কিন্তু কোনো মান আসে না, কারণ 1 থেকে বড় বিজোড় সংখ্যা কত 3, তা আবার 3 থেকে আবার ছোট হতে হবে। এই জন্য এই ক্ষেত্রে আসবে না। এই জন্য এখানে কি বলা হয় এর সমান সমান ফাঁকা সেট বা অরি, এর নাম বাংলা বলা হয় অরি। ও রয় রশ্মি, কেউ কেউ দেয় অ রয় রশ্মি। এর অপশনসে আরেকটা কথা লেখা যায়, মানে এর বিপরীত ভাবে, অর্থাৎ অথবা, যে আমরা এখানে লিখতে পারি কি দুটো সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ এটাকে বলা হয় ফাঁকা সেট, ফাঁকা সেট। এই এখন কেউ কেউ কোনো কোনো ক্ষেত্রে দেখছি আমরা যে এই দুটো লিখে, এই দুটো লিখলে কিন্তু কেটে দেবে, এটা হবে না, এটা হবে না। সুতরাং আমরা হয় এই অরি লিখবো, না হলে ফাঁকা সেট লিখবো। তাহলে এই ফাঁকা সেটের সংজ্ঞাটা এরকম বলা হয়, যে সেটের কোনো উপাদান নাই, যে সেটের কোনো উপাদান নাই তাকে কি বলা হয় ফাঁকা সেট। এই ফাঁকা সেট আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখি, কিন্তু আমরা এই ক্ষেত্রে এইভাবে লিখে দেই, এইটা কিন্তু গ্রহণযোগ্য নয়। সুতরাং আমরা লিখবো অরি অথবা ফাঁকা সেট। এরপরে দেখো আমরা এই যে জিনিসটা শিখাবো, যে ইউনিয়ন আর হচ্ছে আমরা সেট অর্থাৎ ইন্টারসেকশন, এই দুটো জিনিস সম্পর্কে তোমাদের অনেক ধারণা আছে, কারণ অষ্টম শ্রেণী থেকে তোমরা সেট নিয়ে আলোচনা করছে স্যাররা, বা তোমরাও পড়ছো। সুতরাং এই সেট সব এটা কিন্তু তোমাদের অনেক ধারণা আছে ইউনিয়ন আর ইন্টারসেকশন নিয়ে। তারপরে আমি তোমাদের একটু ব্যতিক্রম কিছু বোঝানোর জন্য চেষ্টা করব, এবং ব্যতিক্রম অর্থাৎ কি বাংলায় কি কি বলা হয়, খুব দ্রুত কিভাবে শেখা যায়, সেই নিয়ে আমরা আলোচনা করব। এ সমান সমান মনে করো এখানে আছে 2 3 4 5, আর বি সমান সমান আছে 2 3। ভালো করে খেয়াল করবা যে এখানে যদি আমাদের আসে এ ইউনিয়ন বি, ইউনিয়ন মানে কি সংযোগ, বাংলায় বলা হয় সংযোগ। আর এখানে আমরা স্বাভাবিকভাবে বলি লসাগু, লসাগু আমরা বুঝি কি কমন আনকমন সবটা যাবে, কমন আনকমন যদি যায়, এখানে দেখো 2 আছে, এখানেও 2 আছে, এটা যাচ্ছে, 3 আছে 3 আছে, 4 নাই তবু যাবে, 5 নাই তবু যাবে। তাই আমরা এখানে এর মানটা আগে লিখব 2 3 4 8 5। এবার বি মানটা ইউনিয়ন দিয়ে লিখলাম 2 আর 3। এখন আমরা যদি এখানে ইউনিয়ন করি, তাহলে এখানে 2 আছে, এখানেও কি আছে 2 আছে, সুতরাং আমরা এখানে 2 নিলাম। এই 3 আছে, এখানেও 3 আছে, সুতরাং 3 নিলাম। 4 দেখো এই পাশে নাই, তবুও কিন্তু এটা নিতে হবে, কারণ লসাগু। 5 এখানে আছে, এই পাশে নাই, তবুও নিতে হবে। সুতরাং আমাদের এ ইউনিয়ন বি সমান 2 3 4 5 উত্তর। যদি আমাদের এইটা দিয়ে সেট শেখায়, অর্থাৎ দেখা যাচ্ছে ইন্টারসেকশন, যেটা বলা হয় ইংলিশে বলা হয় ইন্টারসেকশন, বাংলায় বলা হয় সেট। সেট মানে কি একটা আরেকটার সাথে মিলে যাবে, যেগুলো মিলবে সেগুলো গসাগুর মতো। গসাগু যেরকম আমরা দুই পক্ষে যেটা থাকে, অর্থাৎ দুটো অংশে, অর্থাৎ প্রথম অংশের দ্বিতীয় অংশে যেটা থাকবে সেইটা মিলে যাবে, সেইটাই দিব। যেখানে না মিলবে সেখানে আমাদের কি হবে, হয় অরি হবে অথবা কি হবে, অথবা হবে সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ দুটো সেকেন্ড ব্র্যাকেট ফাঁকা সেট বলে যেটা আমরা বলি সেটা। তাহলে আমরা এখানে যদি এইটা লিখে যদি আমরা দেই এ ইন্টারসেকশন বি, এই এখানে যদি আমরা এটা দিয়ে দেই যে এ ইন্টারসেকশন বি, তাহলে আমাদের এখানে আসবে, দেখো এখানে 2 আছে, এখানেও 2 আছে, সুতরাং 2টা আগে কমন নিলাম। তারপরে এখানে 3 আছে, 3 আছে, দুটো নিলাম। এই 4 এর পাশে নাই কিন্তু, সুতরাং এটা নেওয়া যাবে না। 5 ওই পাশে নাই, সুতরাং এটা নেওয়া যাবে না। তাহলে আমরা ইন্টারসেকশন সম্পর্কে কি বললাম, যেটা শুধু কমন যাবে, অর্থাৎ গসাগুর মতো দুটো পক্ষে যেটা থাকবে, যে যেটা মিলবে সেটা নিব। এখানে 2 দেখো, এখানেও 2 ছিল, মিলে গেল, তাই নিলাম। এখানে 3 ছিল, এখানেও 3 ছিল, 3 নিলাম। আমাদের 4 আর 5 কিন্তু এর পাশে না থাকার কারণে এখানে নেওয়া হলো না। তাহলে ইউনিয়ন হলে কি হবে, লসাগু অর্থাৎ কমন আনকমন দুইটাই নিতে হবে। আর গসাগু হলে শুধুমাত্র যেটা কমন যাবে, অর্থাৎ ইন্টারসেকশন হলে শুধু গসাগু হবে, যেটা কমন যাবে সেটা নিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এখানে এ আর বি মান আমরা এটা ধরছি, কিন্তু অনেক ক্ষেত্রে এখানে আমাদের এই বি মানটা দিয়ে দিল কি তারা যে 6 7, তখন আমরা এখানে কিন্তু এই ইন্টারসেকশন বি সমান সমান 6 7 এখানে লিখে দিলাম, বি জায়গায় 6,
7। সেই ক্ষেত্রে কি হবে আমরা দেখো আমরা লিখছি এখানে সেই ক্ষেত্রে হবে যে এই 6 এর সাথে কিন্তু এটা মিলে না, 7 ওই এই পাশে নাই, সুতরাং এখানে শুধু সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো অথবা বা দিলাম এই ওয়ারি দিতে পারো, যে কোনো একটা এটাও দিতে পারো অথবা এটা, কিন্তু এর ভিতরে কিন্তু ওয়ারি দিলে সেটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য তোমাদের ভালো করে খেয়াল করতে হবে যে উপাদানগুলো আমাদের এর উপাদান যখন না মিলবে তখন আমাদের ফাঁকা সেট হবে, আর যখন মিলবে সেটা ইন্টারসেকশনালি সেই উপাদানগুলো নিতে হবে। এই হচ্ছে ইউনিয়ন আর ইন্টারসেকশনের কার্যকারিতা। এরপরে আছে ক্রমজোড়। ক্রমজোড় জিনিসটা কি? ক্রমজোড় অর্থাৎ একটা সাথে আরেকটা জোড়া মিলানো, এইটা হচ্ছে ক্রমজোড়। যেমন আমরা ক্রমিক সংখ্যা পড়ছি, ক্রমিক সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যা প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যায় এক বেশি, আবার দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যায় এক কম, এই ধরনের সংখ্যাকে আমরা কি বলি? ক্রমিক সংখ্যা। যেমন দেখো এখানে 1 লিখি, 2, 3, 4, এই প্রত্যেকটা কিন্তু ক্রমিক সংখ্যা। এই ক্রমিক সংখ্যা দেখা যাচ্ছে এর থেকে এইটা কিন্তু এক বেশি, আবার এর থেকে এইটা এক বেশি, এখানে এই পাশে আসলে কিন্তু এইটা এক কম, এই পাশে আসলে এইটা এক কম। সুতরাং এইগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা। আর ক্রমিক জোড়গুলো কিরকম? জোড়ায় জোড়ায় থাকবে। যেমন মনে করো এখানে থাকলো x - y, কমা দিলাম এখানে যে 3, এই একটা জোড়া সমান সমান x + y, 1, x + y। এই এখানে দেখো প্রথম জোড়া আমার কিন্তু এই কমা পর্যন্ত, প্রথম জোড়া x - y, আর এর প্রথম জোড়া ডান পক্ষের প্রথম জোড়া কি? 1। তাহলে আমরা এখানে লিখি এরকম, কেউ কেউ লেখে প্রশ্ন মতে, কেউ ক্রমজোড় সূত্র অনুসারে যে কোনো একটা লিখলে হবে x - y = 1। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে দেই। এখন অনেক টিচাররা কি করে বা অনেক স্টুডেন্টরা তাদের কাজ কি যে এই x + y = 3 একবারে লিখে দেয়, কিন্তু না, আমরা ক্রমজোড় নিছি বাম পক্ষ থেকে প্রথম x - y, আর নিচে পরেরটা নিচে ডান পক্ষ, সুতরাং এখানেও বাম পক্ষ আগে নিতে হবে। তাহলে যদি আমরা নিতে যাই তাহলে লিখবো এখানে আবার 3 = x + y। তাহলে এখানে দেখো বা x + y = 3, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে এই 1 নং সমীকরণ আর এটা হচ্ছে 2 নং সমীকরণ। 1 নং আর 2 নং সমীকরণ যদি আমরা দেখো এখানে প্লাস y আছে, এখানে কি আছে? মাইনাস y। এটা যদি যোগ বিয়োগ করি তাহলে আমরা x এর মানটা পেয়ে যাব। আর এখানে কিন্তু ওই মানটা যদি এই 2 নং এ অথবা 1 নং এ বসাই তাহলে কিন্তু y এর মান পাওয়া হয়ে যাবে। এই জন্য আমরা এখানে 1 আর 2 কি করব? যোগ করব। 1 নং ও 2 নং যোগ করে পাই, 2 নং যোগ করে পাই। তাই 1 নং কি ছিল? x - y = 1, আর 2 নং ছিল x + y = 3। এখন যদি আমরা যোগ করি দেখো এই দুটো কেটে যায়, একটা প্লাস হয় আর একটা মাইনাস হয়, অর্থাৎ আমরা একই সংখ্যা যদি প্লাস মাইনাস থাকে, যেমন +5 আর এখানে -5, আমরা কাটি দিয়ে এখানে কি দিতে পারি? 0, অর্থাৎ 5 এর থেকে 5 বিয়োগ হলো, এখানে কি হলো? 0, অর্থাৎ প্লাস আর মাইনাস মাইনাস হবে, প্লাস মাইনাসে মাইনাস করতে হয়। এই জন্য এখানে আমরা এরকম একই দেখো প্লাস হয় মাইনাস হয়, এটা কেটে গেলে এখানে 0 হবে। x আর x এখানে যোগ আছে, এখানে যোগ আছে, তাহলে 2x, আর এইটা যদি আমরা যোগ করি 3 আর 1 4, তাহলে এখানে দেখো x = উপরে 4 নিচে 2, কারণ এই 2টা কিন্তু x এর সাথে গুণ সম্পর্ক। তাহলে ওপাশে কি লিখতে হবে? ভাগ। তাহলে 2 যদি ভাগ হয় 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 হবে। এই মানটা আমরা বলেছি 1 এ অথবা 2 এ বসালে y মান পাওয়া যাবে। তাহলে আমরা মনে করো 2 নং সমীকরণে বসালাম। 2 নং সমীকরণটা আমাদের ছিল কি যে x + y = 3। আমরা এখানে লিখে দিলাম যে x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। কেউ কেউ লেখে 2 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই, হবে 2 নং এ বসিয়ে পাই। তাহলে এখানে দেখো x এর মান বসাবো, তাহলে x + y = আমাদের ছিল কত? 3। তাহলে এখানে এই x এর মানটা কত বসাই দেব? 2 + y = 3। এখন এই y টা এখানে রাখলাম, প্লাস y ওর পাশে গেলে কি হবে? মাইনাস y, আর +2 ওর পাশে গেলে তাহলে -2। তাহলে অতএব y = এই মান, অতএব y = কত? 1।
এখন এখানে ক্রমদ্বয় আমাদের দুটো মান কিন্তু পাইছে, একটা x এর মান পাইছি 2, y এর মান পেলাম কত 1। সুতরাং এখানে দুই ভাবে কিন্তু মানটা আমাদের কিন্তু লিখতে হয়। অনেক ক্ষেত্রে বলা হয় যে x এর মান ও y এর মান বের করো, সেই ক্ষেত্রে লিখবো আমরা এরকম, অতএব x এর মান 2 এবং y এর মান 1। আবার অনেক ক্ষেত্রে বলা হয় যে x, y নির্ণয় করো, তখন আমরা এখানে লিখবো কিন্তু অতএব x, y সমান সমান এই 2, 1 এইটুকু লিখে দিতে হবে। আর যদি আমাদের x আর y এর মান যদি সরাসরি বের করতে বলে তখন আমাদের এখানে লিখতে হবে x এর মান 2 এবং y এর মান 1। আর যদি x আর y এর মান সরাসরি না বলে x, y নির্ণয় করতে বলে তখন 2, 1 লিখে দিলে হবে। ধন্যবাদ সবাইকে, পরের ক্লাস নেওয়ার জন্য।